শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আরেকটা নতুন সকাল শুরু করলাম উপহার দিয়ে। আমার কাছে এগুলাই যেন বিশাল বড় উপহার। কারণ কি বলতো, যেটা হবে আমার বাচ্চার জন্য সেটা হবে আমার সব থেকে পারফেক্ট পাওয়া। কারণ এটা দিয়ে হচ্ছে আমার বাচ্চাগুলো চলে যাবে। তোমরা যারা মোটামুটি আগে থেকে ব্লগ দেখো তারা সবাই জানো, কেউ শাক সবজি, কেউ বাজার, আর কেউ আর কিছু না কিছু দিয়ে যায়। আর হ্যাঁ, আগে যখন মাংসটা নিতাম সেটাও দিত। কারণ একজনকে একটা বাচ্চাকে যখন পড়াতাম তারাও খুব আর্থিক দিক থেকে খুব অসহায় ছিল তারাও। তো তারা বলতো যে আমি যে মাসে পয়সা দিতে পারবো না মাংস দিয়ে শোধ করে দেব। এইভাবেই দিনগুলো চলতো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30, আর 7:30টায় ঘুম থেকে উঠলাম। কারণ উঠে শুয়ে গেছিলাম, কারণ ওদেরকে 5:30 6টার মধ্যে, 6টার সময় ওরা গেল, বের হলো, ওদেরকে রেডি করলাম, রেডি করে বই টই গুছিয়ে দিলাম। তারপরে ওরা হচ্ছে স্কুলে গেল, টিফিন দিলাম, সব কিছু, একটা করে বিস্কুট খেলো। তো ওরা স্কুলে যাওয়ার পরে আমি ভাবছি এত সকাল উঠে কি করব, কাজ বাজ তো কোনো কিছু নেই, আর বাসন টাসন তো রাতের বেলা মেজে রেখে দিয়েছিলাম, তাহলে একটু দেরিতেই উঠবো, উঠে স্নান করে জোগাড় করে রেখে দিয়ে বাস চলে যাব, এটা ভেবেছিলাম। তারপরে ওরা আসার আগে আগে বাস আমার একটা ব্যাচ হয়ে যাবে, চলে আসবো রান্না করতে। তো তারপরে একটু পরে দেখলাম সবজি সকাল সকাল পেয়ে গেলাম আজকে। তো সবজিটা এখন গুছাবো, মাছটা ধোবো, দেখতেই তো তোমরা পেলে। এই কাজগুলো করব, করে স্নান করব, স্নান করে বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা। তো আপনারা যে ভিডিওটাতে কমেন্ট করেছো, অনেকেই কমেন্ট করেছো, সেই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দিয়ে সেখানে 5 লাখ ভিউ হতে যাচ্ছে। তো দেখো, 5 লাখের মধ্যে যারা অনেকেই কমেন্ট করেছো তাদের মধ্যে তো আর আমি বলতে পারি না সবাইকে রিপ্লাই দিয়ে। তো তোমাদের অনেকেই প্রশ্ন ছিল যে মহুয়া দিদি কি চলে গেছে, প্রবাসী ঘরকন্যা মহুয়া দিদি কি চলে গেছেন না আছেন। তো তোমাদেরকে বলতে চাই, যারা জানতে চাও তাদেরকে বলবো যে হ্যাঁ, আমি যেদিন যাই সেদিনই বলেছিল দিদি কালকে না হয় পরশু দিন, 2 দিন পরে তিনি চলে যাবেন শ্বশুরবাড়িতে হালিশহর। তো কাকিমা বলেছিল বাবা এখানে থাকলে হবে, শ্বশুরবাড়িতেও যেতে হবে, ওখানে থাকতে হবে না, তো এখানে যে কদিন থাকলো তারপরে ওখানে চলে যাবে। তো দিদি চলে গেছেন হালিশহর, আমাকে বলেছিল। তারপরে কি বলবো, তারপরে তো আর আমি বলতে পারবো না। তো আমাকে বলেছিলেন যে তিনি নাকি চলে যাবেন, থাকবেন না। তো এই হলো কথা। তো সবারকে তো আর কমেন্টে রিপ্লাই দিতে পারি না, যার জন্য এই ভিডিওতে বলে দিলাম। তোমরা যারা জানতে চাও, যারা চেয়েছিলে যোগাযোগ করতে, আর যারা চেয়েছিলে যে কোথায় আছেন জানতে, আশা করি তারা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। তো তারপরে চলো, আজকে যেহেতু সকালে স্কুল ছিল, মর্নিং ছিল, তো সকালে চলে গেলে কি হয় বলো তো, রান্নাটা আমার দুপুরে হয়। তো দুপুরে রান্না করার জন্য ওরা এইমাত্র স্কুল থেকে এলো, এসে ওদেরকে প্রথমে মুড়ি খেতে দিয়েছিলাম, রান্না করতে দেরি হবে। আর সকালে যেহেতু না খেয়ে যায়, এসে তো আর সঙ্গে সঙ্গে খাবে না, একটু মুড়ি জল খেতে দেব। আর ততক্ষণে ওরা মুড়ি জল খেয়ে একটু রেস্ট নেবে, স্নান টান করবে, ততক্ষণে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই ভেন্ডিগুলো বেশ কবে এনেছিল, অনেক দিন হয়ে গেল, তো শুকনো শুকনো হয়ে গেছে। তাই আজকে ভাবছি এগুলো আর রাখবো না, এগুলা ভাজি করে নেব, সবগুলোই নিয়ে নেবো। এগুলো আর রাখার মতো নেই, অর্ধেকটা করে শুকিয়ে গেছে, নষ্ট হয়ে যাবে রাখলে। তারপরে এই যে এখানকার বিখ্যাত শুশনি শাক, ভাত আর শাকটা একসঙ্গে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে হবে। আর যেহেতু ওরা সকালে না খেয়ে যায়, তো মুড়ি খাওয়ার পরেও একটু তাড়াতাড়ি খেতে দিব ভাবছি। আজকে কিন্তু অনেক তরকারি হয়ে গেছে, মাছ 3টাও দিয়েছি, এই 3টা আর কোথায় রাখবো, কি করে রাখবো। তো তাই ভাবলাম একটু টক করব। এটা অনেক দিন ধরে টক খাওয়া হয়নি, কারণ আমার অপারেশনের পর থেকে আমি কোনো টক জাতীয় কোনো কিছু খাইনি, ভয় লাগে। তো ভাবছি এটা আজকে আমশি দিয়ে টক করব। তেঁতুল দিব না, তেঁতুল দিলে একটু টকের পরিমাণটা বেশি হয়ে যাবে, শুধু একটা ফালি দেব আমশি, ব্যাস তাতে হয়ে যাবে। ওই জন্য এটা টক করার জন্য রেখে দিয়েছি। অলরেডি এরা স্কুল থেকে চলে এসছে। তারপরে ভাবছি মা আম দিয়ে মুড়ি খাবো, আম ছিল রাখা, বাড়ির আমগুলো এখনো কিন্তু আছে কয়েকটা, তো বলছে আম দিয়ে খাবো। তাই হচ্ছে ও 2টো আম ছাড়িয়ে নিল, আমি বললাম আরও 2টো ছাড়া, আমিও খাইনি, আমিও খাবো। তারপরে এদিকে রান্নাও হবে, তার মধ্যে চট করে 2টো খেয়ে নেব।
জানো তো একা যেন খেতে ইচ্ছা করে না। দুটো বাচ্চার মাঝখানে বসে খেয়ে খেয়ে যখন অভ্যস্ত, তখন আর একা খেতে ইচ্ছা করে না। যখন ওরা স্কুলে চলে যায় তখন আমি ওদের জন্য ওয়েট করে থাকি যে কখন আসবে কখন আসবে। আমি যেমন তেমন হয়েছে আমার বাচ্চাগুলোও, ওরাও একা খেতে চায় না। আর এই যে এখানে চলে এসছে আর ওই তো খেতে চায় না। যখন বাবার বাড়িতে গিয়েছিল, একটা লাইনে যখন অনেক লোক খেতে বসে, কম্পিটিশন করে দেখা দেখি তরকারি হোক বা নাই হোক, শাক ভাত হলেই বাস চেটে পুটে খেয়ে নেয়। এইখানে আসলে যেন ওদের বলে বলে খাওয়াতে হয়। তো চলো, কথা বলতে বলতে মাছটা মাখিয়ে নিলাম, এবার ভেজে নেব। এটা হচ্ছে ভোলা মাছ। এই মাছটা আমরা খুব কম খাই না বলতে গেলেই চলে, আনিনি। তো যাই হোক, আজকে যেহেতু এনে দিয়েছি, ভাবছি এটা দিয়ে টক করব। তো চলো, আগে সবার প্রথমে মাছটা ভেজে নিই। গলাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, গলাটা যেন বসে যাচ্ছে। যেই দিনটা ওদের দুপুরে স্কুল থাকে, সেই দিনটা কি বলতো, একটু ধীরে সুস্থে রান্নাটা হয়। আর যখন মর্নিংয়ে স্কুল হয় তখন তো না খেয়ে বেরিয়েই চলে যায়। তারপরে আসার পরে ধীরে সুস্থে এই যে রান্নাটা করি। কিন্তু যখন 10টায় স্কুল হয় তখন কিন্তু সকালে শুধু টাইম দেখি যে কটা বাজলো। 10টার মধ্যে ওদেরকে বের করে দিতে হবে, খাইয়ে দাইয়ে সব কিছু কমপ্লিট করে দিয়ে। একটা যেন তাড়াহুড়ো লেগেই থাকে। তারপরে বেটে নিচ্ছি একটু সরিষা বাটা দিয়ে টকটা করব। যেহেতু ওদের নিয়ে আমার জীবনটা, ওদের নিয়ে জীবনটা পার করছি কঠিন যুদ্ধে। জানি না কোনোদিনও জয়ী হতে পারবো কিনা এই যুদ্ধে। তবে হ্যাঁ, আমার যুদ্ধযাত্রাটা খুব কঠিন ছিল, কারণ একা হাতে দুটো বাচ্চাকে সামলানো, স্কুল পাঠানো, সব দিক থেকে আমার কাছে যেন প্রচুর একটা চাপ। তার মধ্যে আবার টিউশনি করে চলে কোনো একটা ভালো কাজের ব্যবস্থা নেই। অটোমেটিকলি সবারই একটা চিন্তা হবে, তাই না? আজ খাই তো কালকেরটা ভাবি। তো যাই হোক বন্ধুরা, হাল কিন্তু ছাড়িনি, কারণ তোমরা আমার পাশে আছো। তোমরা যদি আমার পাশে থাকো, কাছে থাকো, নিশ্চয়ই কোনো না কোনো দিন হয়তো তারাও একটু সুখের মুখ দেখবে। হয়তো আজ কষ্ট আছে, হয়তো কোনো দিন নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তো বহুদিন হলো এরকম টক করে খাওয়া হয়নি, সরিষা বাটা দিয়ে আর টক দিয়ে, আমচুর দিয়ে একটা মাছের ঝাল টক একটা আর কি। তবে ঝোলটা পাতলা করলে ভালো লাগে। তো ভাবছি আজকে না হয় এরকম করেই ফেলি। তাই আজকে এরকম টক করে রান্না করলাম। হ্যাঁ, আর একটা কথা, তো বহু মানুষের বহু কমেন্ট এসছে ওই ভিডিওটাতে। তো তোমরা যে যাই বলেছ। তারপরে যখন আমি পরশুদিন কি হচ্ছে ফেসবুকে এই ভিডিওই আমার একই কন্টেন্ট, আমি ফেসবুকেও দেই আপলোড, আবার ইউটিউবেও দেই। তবে ফেসবুকে হচ্ছে প্রতিদিন দেই না, কিছুদিন ছাড়া দিই। যেহেতু ওইখানে একটু প্রবলেম আছে, সেই কারণে ওখানে প্রতিদিন দেওয়া হয়নি। তো ইউটিউবেও অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি আছেন না চলে গেছেন। এবার ফেসবুকেও ওই রকম বিভিন্ন রকমের কমেন্ট দেখেছি, অনেকেই নেগেটিভ, অনেকেই পজিটিভ করেছো। যাই হোক, জীবনে নেগেটিভ পজিটিভ থাকবেই, সেটা সব থেকে বড় কথা না। বড় কথা হচ্ছে আমাকে আমার কাজ করতেই হবে। আর তার মধ্যে এতজন নেগেটিভ কমেন্টের মধ্যে পজিটিভ তো থাকবেই, তাই না? তো যেই দিদিরা বলেছো যে তুমি কারো কথায় কান দিও না, তুমি তোমার মতো করে এগিয়ে চলো, তুমি তোমার বাচ্চাদের মানুষ করো, তুমি সামনের দিকে এগিয়ে যাও, ওই দিদিদের, ওই মাসিদের, ওই কাকিমাদের অশেষ ধন্যবাদ। আর কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না, কারণ আমি নিজেও অনেক সময় অনেক সময় আমি কনফিডেন্স হারিয়ে ফেলি যে একটা মানুষ আছে না, দেখো পুরুষ আর একটা নারীর মধ্যে অনেকটাই তফাৎ আছে। আমরা যতই বলি যে নারী পুরুষ সমান, কিন্তু সেটা কখনোই হয় না। আমাদের ধৈর্য শক্তিটা খুবই কম। একটা পুরুষের ধৈর্য শক্তি, ক্ষমতা ধারণ করার যতটা শক্তি থাকে, আমাদের নারীদের কিন্তু ততটা থাকে না। সেই রকম হচ্ছে আমি, দেখো অনেকে আমাকে তোমরা লড়াকু মা বলো, হ্যাঁ সত্যি, আমার অনেকটা ধৈর্য শক্তি, তার মধ্যে থেকেও যখন তারপরেও দেখো যে আমার ঘরে হচ্ছে দুটো বাচ্চা আছে, দুটো সন্তান আছে। আমি যখন অপারেশনে থিয়েটারে যখন শুয়ে ভাবছিলাম যে আমি যদি নাও বাঁচি, আমি যদি আর নাও ঘরে ফিরে যাই, তাহলে আমার বাচ্চা দুটোর কি হবে? সেই সময়টা কিন্তু আমাদের কোনো
সব কনফিডেন্স হারিয়ে যায়। কি করব তখন ভেবেই পাচ্ছি না। কাউকে কি বলে যাব, কাউকে বলে যাওয়ার মতো তো সেই সময়টুকু তো চান্স ছিল না যে কাউকে আমি বলে যাব যে আমার দুটো বাচ্চাকে তোমরা দেখো। তো সেই জন্য বলছি যে একটা নারী আর একটা পুরুষের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। হ্যাঁ, আমিও তো একজন মানুষ, আমিও একজন নারী, কিন্তু আমিও অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি, ধৈর্য শক্তি। তারপরে যখন আমি ধৈর্য শক্তিটা হারিয়ে ফেলি, তারপরে যখন তোমরা কমেন্ট করো না, তখন যেন শির দাঁড়াটা সোজা করে যেন আবার উঠে দাঁড়াই লড়াই করার জন্য। না, আমাকে বাঁচতেই হবে, কারণ আমার অনেক দিদিরা আমার পাশে আছেন, তাদের জন্য তারা আমাকে বাঁচাবে, আর আমার বাচ্চা দুটোর জন্য আমাকে বাঁচতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম। তো যারা হচ্ছে বন্ধু নতুন, তাদেরকে বলবো যে তোমরা একটু পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা নতুন বন্ধু তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। তারপরে দেখো বৃষ্টি হচ্ছে এদিকে, তো ভাবলাম বাইরের দৃশ্যটা একটু তোমাদেরকে দেখাই। যখন বৃষ্টি হচ্ছিল তখন এই জায়গাটা যেন পাহাড়ের মতো লাগছিল, মনে হয় পাহাড় থেকে টুকটুক করে বৃষ্টি ঝরে পড়ছে, আর সবুজ ঘাসের উপর দেখতেও যেন ব্যাপক লাগছিল। তবে আমার ফোনটা কিন্তু দামি না, যে ওই রকমভাবে কিন্তু দেখানো যাচ্ছে না, দেখাতে পারলাম না। রাত্রিবেলা করেছি অল্প করে ডাল সিদ্ধ আর ভাত আর আলু সিদ্ধ, বাস গরম গরম হয়ে যাবে। তো এইমাত্র ওই লাইভটা শেষ করে এলাম, তারপর চলে এসেছি রান্নায়। দুপুরে অল্প করে রান্না করেছিলাম, ভাবছিলাম রাতে যেহেতু খাবে ওরা, তো গরম গরম খাবে আলু সিদ্ধ ভাত, দুপুরে তরকারি তো আছেই। তো চলো, ভাত রান্না হয়ে গেছে, আমি লাইভ করছিলাম আর রিয়া রান্নাটা বসিয়ে দিয়েছিল। আর এমনিতেই তো গরম, তো যাই হোক টুকটাক করে রান্নাটা ওইদিকে হয়ে গেলো, আমার লাইভটাও শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে আমি শুধু ডালটা সিদ্ধ করবো দাঁড়িয়ে থেকে, আর ভাতটা ফ্যানটা গড়িয়ে নেবো। তো চলো, তো সেই রকম হচ্ছে কথা। তো আমরা হচ্ছে মেয়ে মানুষ, অল্প থেকে ধৈর্য শক্তি হারিয়ে ফেলি। তারপরেও বলবো যে হ্যাঁ, আমি যে ধৈর্য শক্তিটা হারাইনি, অনেক সময় খুঁজে পাই তোমাদের মধ্যে। তোমরাই আমাকে একটা অনেক বড় সাহস যোগাও সামনে এগিয়ে যাওয়ার জন্য। তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে পাশে থেকো। তো চলো, এখন রাতেবেলা খাওয়া দাওয়া। দুপুরের একটু ছিল মাছের ঝোল, আর এখন তো ডাল আলু সিদ্ধ, আর হচ্ছে একজন দিয়ে গেল এই পটলের তরকারিটা, আলু পটলের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। রিয়া বলছে মা আমাদেরও পটল আছে, কালকে তুমি কিন্তু এইভাবে রান্না করবে। তো চলো, খেতে খেতে আজকে শেষ করা যাক আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। এখন তো একটু টুকটাক যাই হোক বৃষ্টি পড়ছে, আশা করি সবাই ভালো আছে। আর যদিও হ্যাঁ মাঝে মধ্যে হয়, গরমটা কিন্তু আছেই, তবুও টুকটাক একটু বৃষ্টি পড়ছে। আর আমাদের উত্তরবঙ্গে কালকে বাড়ি থেকে মা ফোন করেছিল, বলছে আর একদিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যায় ডুবে যাব আমরা। এখন যে আর ওখান থেকে তো আগে থেকেই বৃষ্টি পড়ছিল, বৃষ্টি ওখানে বন্ধ হয়নি। এই কদিন হলো, 4-5 দিন হলো প্রচুর যেন বৃষ্টি হচ্ছে, বলছে দিন রাত সমান হয়ে যাচ্ছে। যে খাল বিলগুলো আশেপাশে ছিল সেগুলো নাকি সবই ভর্তি হয়ে গেছে। তারপরে বলছে ধান লাগানোর জন্য যে জমিগুলো রেডি করা হয়েছিল, বলছে লাগাতে পারবো কিনা সন্দেহ, কারণ সবই ভর্তি হয়ে গেছে, এবার মনে হয় আর লাগানো হবে না। তারপরে যদি দেখা যাক কি হয়। সবাই কিন্তু ধান লাগানোর জন্য প্রস্তুত, রেডি কিন্তু করে নিয়েছিল জমিগুলো। আর ওদের বাড়িতে তো সব সময় কাজে থাকে, তোমরা বুঝতেই পারো, জানো। তো সেখান থেকে খবরটা পাই, আর আমাদের এখানে যেন বৃষ্টিই নাই। আজ একটু হচ্ছে তো কালকে নেই, কালকে একটু হচ্ছে তো পরশুদিন নাই। তো যাই হোক, বৃষ্টির এখানে কোনো এখনো আপাতত কিছু বোঝাই যায়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে শেষ করছি। গুড।